একটা জায়গায় আমাদের এক থাকতে হবে, সেটা হচ্ছে এই ফেসিবাদী শাসকের বিচার করা এবং তাদেরকে তাদের সাজা নিশ্চিত করা। পাওয়ারের যে একটা বিষয়, সেই জায়গা থেকে এই দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে, মত ভিন্নতা হবে, কথাবার্তাও হবে, তর্কাতর্কিও হবে, সবকিছু আছে। কিন্তু এই যে গুম খুনের যে হত্যা এবং বিচার, এইখান থেকে আমাদের মনোযোগ কোনোভাবেই সরানো যাবে না। আমার তো যেটা ধারণা, আগামী নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ওয়াদুদ ভাই যেটা ইরানের বিপ্লব নিয়ে বললেন, উনি অবশ্যই জানেন, ভালো জানেন, কিন্তু ওনার একটু সময়ের হিসাবে গরমিল আছে। ইরানের বিপ্লব হয়েছিল 1979 সালের ফেব্রুয়ারিতে, এবং এর কয়েক মাস পরে আয়াতুল্লাহ খোমেনি ইরানে ফিরে আসেন এবং ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় 1980 সালের জানুয়ারিতে। তো সময়ের হিসাবে এক বছরেরও কম সময়ে সেখানে নির্বাচন দেওয়া হয়েছিল। এবং আমরা যদি ওই হিসাবে হিসাব করি, আয়াতুল্লাহ খোমেনির ইরানে ফিরে আসার পরে যে ফান্ডামেন্টাল যে পরিবর্তন হলো, সেটা যদি আমরা হিসাব করি, তাহলে এক বছরেরও কম সময়ের মধ্যে ইরানে নির্বাচন হয়েছিল, আমি যতটুকু জানি। এখন ওনার কাছে অনেক তথ্য থাকতে পারে, সেটা খুবই স্বাভাবিক। আর যেটা হয়েছিল যে আহ, আপনি মাহমুদুর রহমান সাহেব যেটা বললেন, যে দেশে একটা ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, অবশ্যই ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে ওনাদের জন্য। ওনারা যারা ফেসিবাদের দোসর ছিলেন, আওয়ামী লীগের যারা ফেসিবাদের এই হর্তাকর্তা ছিলেন, তারা গণপ্রতিরোধের মুখে পড়তে পারেন পথে ঘাটে বেরোলে, তো সেই জায়গায় তাদের মধ্যে ভীতি থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছি, যারা হচ্ছে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ফেসিস্টদের বাংলার বীর জনতা একেবারে রীতিমতো ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের মধ্যে কোনো ভয় নাই। তারা খুবই স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তারা নতুন দিনের স্বপ্ন দেখছেন। উনি যে স্বপ্নের কথা বলছেন, আমরা সেই আহ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতির স্বপ্ন দেখি। উনি বলেছেন 1991 সালে তারা 35টি আসন পেয়েছিল। এটা আমি বলবো ওই সময়কার সরকারের উদারতা। আমার হিসাবে আমি মনে করি 1991 সালে জাতীয় পার্টিকে নির্বাচনে নিষিদ্ধ করা উচিত ছিল, সেটা করে নাই, সে উদারতা দেখিয়েছে বলেই 35টা আসন পেয়েছে। এখন সমাজ থেকে তো ফেসিবাদ একবারে উধাও হয়ে যাবে না। আওয়ামী লীগ 5 তারিখে পালিয়ে যাওয়ার পরে কিন্তু রাতারাতি আওয়ামী লীগের জনসমর্থন কমে যায় নাই। এখনো যদি বাংলাদেশে নির্বাচন হয়, আওয়ামী লীগ কিছু না কিছু আসনে অবশ্যই জিতবে। জার্মানিতেও জিতে। জার্মানিতেও কিন্তু নাৎসিদের অনেক সমর্থক আছে এবং তাদের বিভিন্ন নামে তারা দলটল আসছে, তারা করছে। তো সেই জায়গায় তারা জিতবে, কিন্তু তার মানে এই না যে তাদেরকে আপনার খুব জনপ্রিয় বা তারা খুব ইয়ে ছিল, এরকম একটা কিছু না। আর বাংলাদেশে ভোটের রাজনীতি যদি কেউ নষ্ট করে থাকে, ধ্বংস করে থাকে, সেটা এরশাদ। 1986 নির্বাচন আমরা দেখেছি, 88 নির্বাচন আমরা দেখেছি। এরশাদ বাংলাদেশকে কলঙ্কের জলে নিমজ্জিত করেছে। এই এরশাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি, অনিয়ম, হেন কোনো অভিযোগ নেই যেটা এরশাদের বিরুদ্ধে ছিল না। সেই এরশাদের রাজনীতি ওনারা করেন। তো আমি মনে করি বাংলাদেশে এখন নতুন দিন এসেছে, এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। উনি কথা বলছেন, ছাত্র বিপ্লবের কথা বলছেন, ছাত্র বিপ্লবে ওনার দলকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে। ওনারা তো সেই সংসদে সেই ফেসিবাদী শাসন কাঠামোর অংশ ছিলেন, তাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। আর এখন উনি প্রকাশ্যে এসে বিপ্লবের জন্য মায়া কান্না করছেন। আসলে মায়া কান্না করার দরকার নাই, আস্তে আস্তে হবে, তাড়াহুড়ার কিছু নাই, অপেক্ষা করেন, আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আর ওয়াদুদ ভাই আরেকটা কথা বলেছেন যে অনেক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে, আমি এটা ওনার সঙ্গে একমত। কারণ আমরা দেখেছি যে সম্প্রতি একটু জামাত একটু মারুফ ইসলামী। ভাই, ওয়াদুদ না, এটা ওয়াহিদ ভাই বলেছিলেন। ওয়াহিদ ভাই, জি সরি, ওয়াহিদ ভাই, সরি। ওয়াহিদ ভাই বলেছেন যে এই আমি বলেছি। অনেকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তো আমি লক্ষ্য করলাম যে ইদানিং জামাত এবং ছাত্র শিবির প্রচুর আওয়ামী লীগারদের পুনর্বাসন করছে। তারা বলছে যে এরা আমাদের ওখানে আত্মগোপনে ছিল, অনুপ্রবেশ করেছিল, তারা এখন আত্মপ্রকাশ করছে যে মহসিন হলের ছাত্রলীগের সভাপতি বলছে আমি শিবিরের অমুক, অমুক দলের তমুক, এরকম জামাত ইসলামের হাত ধরে এরকম অনেক আওয়ামী লীগারদের পুনর্বাসন আমরা দেখছি। এটা অসম্ভব কিছু না, কারণ জামাতেরও আবার একটু রাজনৈতিক হীনমন্যতা আছে, যেহেতু তাদেরকে নিয়ে এক ধরনের প্রশ্ন আছে, 71-এর যুদ্ধে তাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা, সবকিছু মিলিয়ে। তো তারা হয়তো বা চিন্তা করছে যে এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ থেকে কিছু লোক ভিড়িয়ে তারা রাজনৈতিকভাবে জায়গা একটু শক্ত দখল করতে পারে, তো সেই জায়গায় তারা আওয়ামী লীগদের পুনর্বাসন করতে পারে। কিন্তু বিএনপিতেও আসতে পারে, অসম্ভব কিছু না, আমি বিষয়টা উড়িয়ে দিচ্ছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের প্রবণতা থাকতে পারে। তো এটা ছিল আমাদের যে প্রশ্ন, সেই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমার দ্বিতীয়ত, গুম খুনের যে কথাটা বললেন, এইটা কিন্তু এটা মানে এইখানে যদি আপনি একদম খুবই একটা ট্রান্সপারেন্ট তদন্ত করেন, তাহলে তো অবশ্যই শেখ হাসিনা সহ ওনার যারা অনুগত সভাসদ ছিল,
তাদের বিরুদ্ধে তো গুম খুনের অভিযোগ আসবে। এমনকি মাহমুদ ভাইয়ের দলেরও দু একজন নেতার নাম আসতে পারে, অসম্ভব কিছু না। কারণ তারা তো ওই সরকারের অংশ ছিলেন, তারা মন্ত্রিসভায় ছিলেন, তারা পার্লামেন্টে ছিলেন। তো এইটা আমি এই যখন কালকে আমরা দেখলাম এমনটাই হওয়ার কথা ছিল, এবং এটা আমরা সবাই জানতাম যে এরকম আমরা যদি গুম এবং খুন নিয়ে যদি বাংলাদেশে একটা তদন্ত হয়, একটা তদন্ত হলে পরে শেখ হাসিনার নাম আসবে, এবং শেখ হাসিনার সঙ্গে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বিভিন্ন সময়ে, তারপরে র্যাবের চিফ ছিলেন, পুলিশের চিফ ছিলেন, বা সেনাবাহিনীর যারা দু একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছিলেন, তাদের নামও আসার একটা ধারণা ছিল, এবং সেটা এসেছে, এটা খুবই স্বাভাবিক। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই গুম খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক সহায়তা নিয়ে, আমি আমি যেটা বলছি, ধরেন এটা নিয়ে যেন ভবিষ্যতে কেউ প্রশ্ন তোলার সুযোগ না পায় যে এখানে কোনোভাবে বিচারকে প্রভাবিত করা হয়েছে বা পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। আমি মনে করি প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের লয়ারদের বা ওদের স্ট্রাকচারাল এবং ওদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট নিয়ে এটার একটা বিচার করা উচিত। এবং বাংলাদেশে যারা এই গুম খুনের মতো ঘৃণ্য কাজে জড়িত ছিলেন তাদেরকে প্রকাশ্যে আমি মনে করি যে বিচারের মুখোমুখি করা উচিত। এটা যেন কোনো গোপন ট্রায়াল বা সামারি ট্রায়াল না হয়, এই ট্রায়ালটা উন্মুক্ত থাকবে। এবং আমি যেটা শুনেছি, আইন উপদেষ্টা বলেছেন যে এই ট্রায়ালটা টিভিতে লাইভ করা হবে, এটা খুবই ভালো কথা। সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এই গুম খুন, এই যে নৃশংস যে হত্যাকাণ্ড, এটা কিন্তু ধরেন বাংলাদেশে যে শুধুমাত্র আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগের যে এই যে থাবা, নৃশংস থাবায় যে শুধু বিএনপি বা জামায়াত বা ওই সময় যারা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের নেতাকর্মীরা যে গুম হয়েছেন বা বিনা বিচারে হত্যার শিকার হয়েছেন তা না, এইখানে কিন্তু সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছে, মানে এই সরকার বলতে আমি গত সরকারের কথা বলছি, এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছে, টু শব্দ করার কোনো উপায় ছিল না। আপনি আপনি বাইরে থেকে প্রোগ্রাম করেছেন, আপনি জানেন যে আপনার উপর কি পরিমাণ প্রেসার ছিল সরকারের উপর থেকে। তার মানে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি দেশের ভিতরে ছিল তাদের কি অবস্থা ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা খুবই একটা ভালো উদ্যোগ সরকারের। এই বিষয়গুলোতে সরকারের আসলে মনোযোগ দেওয়া উচিত। আমরা সংস্কার সংস্কার বলে সময় ক্ষেপণ করছি, এই সংস্কার করতে হবে, ওই সংস্কার করতে হবে। আমাদের তো সংস্কার অবশ্যই করতে হবে এবং নির্বাচনের দিকেও যেতে হবে, কিন্তু পাশাপাশি আমরা যেই জিনিসটা চাই, এই সরকারের আমলে আপনার এই এই যে ফেসিবাদের যে দোসর ছিল, যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল, যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারটা শেষ করে যাওয়া। কারণ রাজনৈতিক সরকারের আমলে অনেক ধরেন যে হ্যাঁ তাদের তো এই একটা দায়িত্ব আছে, তারাও করবে, কিন্তু আমরা চাই যে সংস্কারের পাশাপাশি এই কাজগুলো তারা যেন দ্রুত শেষ করে যায়। এবং এটা কিন্তু বিপ্লবের অন্যতম স্পিরিট। আমরা যদি এদেরকে বিচারের আওতায় এনে এদেরকে যদি আমরা ধরেন সাজা প্রদান করতে না পারি, তাহলে কিন্তু এই যে যে লক্ষ্য। কিন্তু শেখ হাসিনাকে এনে আসলে কি ধরনের সাজাই দিতে পারবে, সেই জায়গায় কি আর যেতে পারবে? মানে শেখ হাসিনাকে নির্দেশদাতা বলতে তো একটা সর্বোচ্চ একটা শাস্তির পর্যায়ে যেতে হবে, সেই জায়গায় কি সেই সক্ষমতা আছে আমাদের, বা ভারত থেকে আনার এবং তাকে এনেও যে শাস্তি দেওয়ার কথা, সেই শাস্তি দেওয়ার কি কোনো ধরনের সুযোগ হবে বলে মনে করেন? কি ধরনের শাস্তি হতে পারে কোনো মতে? কেন সম্ভব না? আপনি যদি শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিচার যদি হয়, এবং সেখানে যদি আপনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে সম্পৃক্ত করেন, তারা যদি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে তো তাকে ভারত থেকে অ্যারেস্ট করে আনা হবে। আপনার পিনোশেট চিলির আমরা যার কথা জানি, উনি একটা এই যে জেনারেল এরশাদের মতো উনি সামরিক অভ্যুত্থান করে 1973 সালে চিলিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছিলেন, এবং উনি কুখ্যাত সামরিক শাসক ছিলেন, এই আমাদের জেনারেল এরশাদের মতোই। উনি কিন্তু ওনার সময়ে কিন্তু গণতান্ত্রিক পার্টির বিভিন্ন গণতন্ত্রকামীদের গুম করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। পরে উনি একবার ব্রিটেনে বেড়াতে আসার পরে ব্রিটেন থেকে উনাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। একজন স্প্যানিশ ভদ্রলোক উনার বিরুদ্ধে, উনার ভাইকে হত্যা করা হয়েছিল চিলিতে, উনি স্পেনের আদালতে মামলা দায়ের করেছিলেন। সেই ওই আদালতের গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে তাকে কিন্তু ব্রিটেন থেকে আটক করে তারপরে চিলিতে নিয়ে যাওয়া হয়েছিল। তো এইরকম উদাহরণ তো আছে। তো সেই জায়গায় আপনি কেন আমরা শেখ হাসিনাকে আনতে পারবো না? আমরা যদি আসলে এই
আমাদের যে ওই যে প্রায়োরিটি লিস্টে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, মানে অগুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করে কালক্ষেপণ না করে যদি এই দিকে আমরা মনোযোগ দেই এবং সবাই যদি একটা কনসেনসাসে উপনীত হই যে হ্যাঁ আমরা শেখ হাসিনার বিচার করেই ছাড়বো, তাহলে তো অবশ্যই তাকে আমি মনে করি যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে ধরে আনা সম্ভব এবং তার বিচার করা সম্ভব। কিন্তু এখন আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে যে আমাদের মনোযোগটা নানা দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই যে মাহমুদ সাহেব বললেন যে দেশ একেবারে জলে ভেসে গিয়েছে, বিপ্লবের পরে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, নানা ধরনের বিভাজন সৃষ্টি করা তৈরি করা হবে এবং মাহমুদ সাহেবরা সেটার সুযোগ নেবেন। কারণ মাহমুদ সাহেব জানেন, উনি রাজনীতি করেন, উনি জাতীয় পার্টি করেন, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ কি উনি জানেন। আমার তো যেটা ধারণা, আগামী নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টি সহ ওই সংসদে যারা ছিল প্রত্যেকটা দলকে আমি মনে করি নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করা উচিত। উনি যেহেতু জানেন উনি অযোগ্য হতে পারেন, উনার দল নিষিদ্ধ হতে, নিষিদ্ধ শব্দটা আমি বলবো না, মানে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সেই জায়গায় থেকে তো ওনাদের একটা প্রবণতা থাকবে নানা আপনার কথাবার্তা ঢুকিয়ে দিয়ে আপনার মনোযোগটা অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এই যে গুম খুনের যে হত্যা এবং বিচার, এইখান থেকে আমাদের মনোযোগ কোনোভাবেই সরানো যাবে না। হ্যাঁ, আমাদের মধ্যে আমরা যারা বিপ্লবের পক্ষে শক্তি আছি তাদের মধ্যে নানা ধরনের মতভেদ হবে, আপনার চিন্তার ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে। কারণ হয়েছে কি, পরিষ্কার ভাবে বলি, ধরেন আমাদের এখানে একটা বিপ্লব হয়েছে, এখন একটা সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি চাইবে সে ক্ষমতায় যেতে, জামাত চাইবে তার মতো করে সে ক্ষমতা সংহত করতে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও তো ক্ষমতায় যেতে চাইবে, তাদেরও ইচ্ছা আছে। রাজনৈতিক দলগুলো এই জন্যই পরিচালিত হয়। তো সেই যে আপনার পাওয়ারের যে একটা বিষয়, সেই জায়গা থেকে এই দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে, মত ভিন্নতা হবে, কথাবার্তাও হবে, তর্কাতর্কিও হবে, সবকিছু আছে। কিন্তু একটা জায়গায় আমাদের এক থাকতে হবে, সেটা হচ্ছে এই ফেসিবাদী শাসকের বিচার করা এবং তাদেরকে তাদের সাজা নিশ্চিত করা। এই জায়গায় আমরা যদি সবাই এক থাকি এবং আমরা মানে কঠোরভাবে আমরা সেই জায়গায় অবস্থান করি, তাহলে আমি মনে করি শুধু শেখ হাসিনা না, এই সরকারের যত এই এই দূষর আছে, যারা কোনো না কোনোভাবে ফেসিবাদের সঙ্গে যুক্ত, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, গুমের সঙ্গে যুক্ত, খুনের সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা সম্ভব এবং আমি মনে করি এটা করা উচিত।